হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেল। আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। সুপ্রভাত, শুভ চা দিবস। প্রভাতটা শুরু হয়ে হবে তখনই যখন হাতে থাকবে একটা দারুণ চায়ের কাপ। রোজই সেরকম করার চেষ্টা হয়, কিন্তু আজকে একটু বিশেষ দিন, তাই আজকে চায়ের কাপটা বড় বেশি সুন্দর। তবে এর জন্য আমার নয়, ক্রেডিটটা যেতে পারে বাসেরা রিট্রিটের দাদা দিদিদের, যারা এত সুন্দর কাপে একটা চা আমাকে পরিবেশন করেছে। সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে চা খাওয়া শেষ হলো, আর রেডি হয়ে আমরা চলে এলাম উপরের ফ্লোরে, যেখানে ডাইনিং প্লেস রয়েছে। আর সামনে ছাদে এসে দেখতে লাগলাম তাদের হাতে তৈরি এই গাছগুলো কিভাবে সযত্নে মাতৃ স্নেহে এগুলোকে লালন করে থাকেন ওনারা। এই সবুজ প্রকৃতির মধ্যে থাকতে পারলে মনটাও যেন বেশ সতেজ হয়ে যায়। আমি আর মানি ছাদে ঘুরে ঘুরে ওদের গাছগুলো দেখতে লাগলাম। এই দেখো, এখানে টবে কি সুন্দর টমেটো হয়েছে, এগুলো সবুজ কচি টমেটো। আর টমেটো দেখতে দেখতে ওনারা আমাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করে দিলেন, তাও আবার পাহাড় দেখতে দেখতে ছাদে বসে গরম গরম নুডলস। খুব ভালো টেস্ট ছিল। এরকম ভাবে খেয়েছো কোনোদিন তোমরা প্রকৃতির একেবারে মুখোমুখি বসে? আমাকে একটু কমেন্ট করে জানিও না। এই যে সবার শেষে রিকবাবু রেডি হয়েছেন, তাই একলা একলাই খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ, আর আমাদের সন্তোষজিও গাড়ি দিয়ে একেবারে রেডি। আজ আমরা রওনা হচ্ছি সিল্ক রুটের পথে। দিদিভাই আমাদের টাটা করে বিদায় জানালেন। সব মানুষগুলো এখানে এত ভালো, কি বলবো। পাহাড়ি রাস্তা ধরে যেতে শুরু করলাম আমরা। ভাবলাম যে আজকে তো সিল্ক রুট, সো আজকে তো ঠান্ডা হবেই। পর পর দিন চলে যাচ্ছে, পাহাড়ে এসে খুব একটা ঠান্ডা পাচ্ছি না। প্রথম থেকেই একটা ভারী জ্যাকেট পরেছিলাম, কিন্তু কিছু দূর যেতেই এই যে লিংথাম চেকপোস্ট, এখান থেকে আমাদের পারমিটটা নিতে হলো সিল্ক রুটের, এবং সেই সঙ্গে ম্যান্ডেটারি একটা করে অক্সিজেনের ক্যান নিতে হয়েছে। 600 টাকা করে এগুলো দাম, প্রত্যেক গাড়ি পিছু একটা করে দিতে হচ্ছে। এটা যখন নিলাম তখন দেখলাম না, আর সোয়েটার বা জ্যাকেট কিচ্ছু রাখা যাচ্ছে না গায়ে। পারমিট করিয়ে আমরা প্রথম যে স্পটটাতে এই দিকে নেমেছিলাম সেটা হলো কিউ খোলা ফলস। মানে নদীটার নাম হচ্ছে কিউ খোলা, অর্থাৎ নদী। সেই কিউ নদীর যে তৈরি হয়েছে যে ফলসটা থেকে, সেটার সামনেই আমরা নামলাম। এই যে বেশ অ্যাডভেঞ্চার করবো বলে ওই রাস্তাটাতে এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে একটু যেতে শুরু করলাম। ভরসা পেলাম সামনে রিক ছিল তাই, কিন্তু সে ভরসা দেওয়ার মানুষ তো নয়, তাই আমাকে পিছনে ফেলে আগে ভাগেই দৌড়চ্ছিল। কি সুন্দরভাবে নদীটা বয়ে চলেছে, দারুণ একটা শব্দ। এই যে পাকামি, হাত ভেজাবে নুনি জলে। এটা তো কেপ মারা যাকে বলে। একটু বেশি দূরে গিয়ে ওকে ওস্তাদি করে ছবি তুলতে হবে যে। জানে মা পারবে না, তাও দেখো, হ্যাঁ চলো 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 এই করছে। অনেকক্ষণ এই কিউখোলা ফলসের আশপাশে ঘুরে এবার কিছু ছবি তুলতে হবে। নিজেদের ক্যামেরা বন্দি করে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম। ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল। তাই দেখো, আমাদের মুখ চোখ দেখেই বুঝতে পারছো তোমরা। এইবার আমরা যে জায়গাগুলো দিয়ে ক্রস করেছি সেটা হলো পদামচেন, নিমাচেন।
এই নিমাচন থেকেই মাথা পিছু ৫৫ টাকা করে একটা চার্জ দিয়ে পারমিট করাতে হলো। এটা শুনলাম যে ওয়াইল্ড লাইফ অ্যানিমাল তাদের জন্য ধার্য করা হয়েছে। এরপর পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম, আর গিয়ে আমরা নামলাম ইকো ন্যাচারাল পার্কে। এটা অ্যাকচুয়ালি একটা পাইন ফরেস্ট, কিন্তু এখানে পৌঁছেই একটা অশনি সংকেত মনের মধ্যে এলো। তার কারণ আমরা দেখলাম অলরেডি চারপাশটা কেমন কুয়াশাচ্ছন্ন হতে শুরু করেছে। লম্বা লম্বা পাইন গাছের ফাঁকে ওই যে গাছের পাতায় রোদে ঝিকিমিকি হয় না, সেইটা কেমন যেন হলো না, সবটাই যেন ধোঁয়াশা ধোঁয়াশা। তার মধ্যে আমরা সুন্দর করে কিছু ছবি তুললাম। ওপর থেকে অনেকটা নিচে নেমেছিলাম বলে একটু বসে রেস্ট নিলাম। তারপর চারপাশটা ঘুরে ঘুরে একটু দেখলাম। জায়গাটা মানে সিনিক বিউটির জন্য অসাধারণ, কিন্তু এখানে বেশিক্ষণ সময় নষ্ট করা ঠিক হবে না, কারণ আজকেই মূলত সিল্ক রুটের যে যাবতীয় জার্নি সেটা আমাদের করতে হবে। মানে ইস্ট সিকিম থেকে নর্থ সিকিম হয়ে আমরা গ্যাংটক ফিরব। গাড়িতে উঠে পড়লাম। ঠিক যে ভয়টা করেছিলাম সেটাই হলো। এই ইকো ন্যাচারাল পার্ক থেকে কিছুটা এগোনোর পর আস্তে আস্তে যেটা দেখলাম, কুয়াশা চারপাশকে গ্রাস করে নিচ্ছে। আমাদের গাড়ি এসে থামলো গানিত ভিউ পয়েন্টে। জায়গাটা তো খুবই সুন্দর, কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে যে জায়গাগুলো আমরা অ্যাকচুয়ালি দেখতে এসেছি তার দেখা নেই। ওই তখন মনের মধ্যে গান বাজছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। হায় রে, বারান্দায় রোদ্দুর। তখন খালি মনে মনে ভাবছি একটু রোদ্দুরের দেখা তো পাই, এতটা দূরে এসেছি, একটু কি ক্লিয়ার পাবো না ওয়েদার? ভাবতে ভাবতে দেখছি ঠান্ডাটা একটু একটু লাগছে। সো ঠিক করলাম যে একটু চা খাই। ওখানে অনেকগুলো ছোট ছোট গুমটি দোকান ছিল, সেখান থেকে আমরা চা নিয়ে চা খেতে খেতে রওনা হলাম এরপর হাম্বি ভিউ পয়েন্ট দেখবো বলে। গাড়ি এগোতে শুরু করলো, কিন্তু না, আকাশ মেঘমুক্ত হলো না, বা পরিবেশটাও কিরকম একটা থম মেরে গেল। গাড়ির কাছে অল্প অল্প বৃষ্টির ছাঁচ এসে গেল। এসে পৌঁছলাম হাম্বি ভিউ পয়েন্টে, কিন্তু এটা ছবিতে দেখা আমার চেনা হাম্বি ভিউ পয়েন্ট নয়। হাম্বি ভিউ পয়েন্ট মানে তো সেই জিগজ্যাগ রাস্তাটা, সেই রেশম পথ যেখান থেকে আগে বাণিজ্য চলত। অনেকবার চেষ্টা করলাম এখানে রাস্তার মাঝখানে বসে ছবি তোলা, কিন্তু গাড়িগুলো বড্ড বিঘ্ন ঘটাচ্ছিল। অবশেষে ছবি তুলেছি, পেরেছি। মনটা সত্যিই ভারাক্রান্ত হয়ে গেল। ইস, সিল্ক রুট বলতে যে পার্টিকুলার ওই জায়গাটা বোঝায় সেটা কোনোভাবে দেখতে পেলাম না। এই মন খারাপ নিয়ে কি করবো, গাড়িতে উঠে পড়লাম, কারণ চলার নামই তো জীবন, থেমে যাওয়া কি যেন বলে। এসে থামলাম নাথাং ভ্যালিতে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে নাথাং কোথায়, জাস্ট নাথিং, জাস্ট নাথিং। খুব খারাপ লাগছিল তখন। আমি নিজেও দেখতে পাচ্ছিলাম না তোমাদের জন্য ভালো করে কিছু দেখানোর মতন ছবি তুলবো কেমন করে। মন খারাপ হয়ে গাড়িতে উঠে পড়তে যাচ্ছিলাম, কিন্তু তখনই সন্তোষজি আমাদের জানালেন যে না, আছে, ফুলগুলো একটু দেখা যাচ্ছে দূরের সাইডে গিয়ে। তো তখন আমরা একটু এগিয়ে গিয়ে ফুলগুলো দেখলাম, মনটা একটু ভালো হলো, মানে ফুলের দেখা পেলে যা হয় আর কি। তারপর এদিক ওদিক একটু ইতস্তত ঘুরলাম, কুয়াশার চাদরটাকে কিছু একটা মনে করলাম, ব্যাস ছবি তুলে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি এগিয়ে চললো, চারপাশে কিন্তু কুয়াশা তখনও ঠিক ততটাই ঘন। এখানে অবশ্য রাস্তাটা কিছুটা দেখতে পাচ্ছিলাম। মাঝে মাঝে এমন হচ্ছিল জাস্ট 50 মিটার দূরের কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না।
এসে পৌঁছে গেলাম সব থেকে এই জার্নিতে উঁচু জায়গাটায়। দেখো মুখে কেমন ধোঁয়া বেরোচ্ছে। এখানে এসে বুঝলাম ঠান্ডা কাকে বলে। ওরে বাবা, কনকন করছে ঠান্ডা। এটা হলো ওল্ড বাবা মন্দির। এখানে এসে একটা জিনিস বুঝতে পারছিলাম যে কিছু একটা শরীরে হচ্ছে, মানে কি হচ্ছে ওই মুহূর্তে বুঝতে পারছিলাম না, কিন্তু অনেকই ফিলিং কাজ করছিল। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে অক্সিজেনের ক্যান এনে মানিকে দুটো পাফ দিয়ে নিলাম। এখানে অনেকেই বলেছিল যে হাই অল্টিটিউডের কারণে একটু শ্বাসের সমস্যা হয়ে থাকে। মানিকে ওখানে বসবার জায়গাটাতে বসিয়ে আমরা বাবা হরভজন সিং এর মন্দিরের দিকে জার্নি স্টার্ট করলাম। এই লাল রঙের সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হয়, কিন্তু সিঁড়িতে কিছুটা উপরে ওঠার পর পাশে বরফগুলো দেখে মনটা তো টানছিলই। মানে আমরা তো পাহাড়ে গেছি এই গরমে বরফ দেখতে, সেই বরফগুলো দেখার পাশাপাশি কিন্তু এটা দমে প্রবলেম হচ্ছিল। মানে কি বলি বলতো তোমাদের, ওই মনে হচ্ছিল যাই ওই 10-12টা সিঁড়ি যতটা উঠেছি পেছনে ফিরে গিয়ে একটু অক্সিজেনের ওই ক্যান থেকে যদি একটা পাফ নিই তাহলে হয়তো উঠে পড়বো কোনো রকমে। কিন্তু মনের সঙ্গে দ্বন্দ্ব বাঁধল মাথা। মাথা তখন বলল এই চাপটা নিয়ে লাভ নেই। একে কিছুদিন আগের অসুস্থতা, তাতে মানির সঙ্গে এরকম একটা দুর্ঘটনা হয়েছে, সেই অবস্থায় আবার আমি ওপরে উঠে যদি আরো শরীর খারাপ কিছু করে তাহলে কিন্তু রিক আর ওর বাবা খুব সমস্যায় পড়বে। অবশ্যই আমাকে ওখানে রেখে ওরা এগিয়ে গেল মন্দিরে। বাবা হরভজন সিং ইনি ভারতীয় সেনানীর একজন বীর পরাক্রমশালী সেনা নায়ক ছিলেন। এবং যেটা লোকাল মিথ সেটা হলো যে এখনো যখন ভারত চীনের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখন সবাই ওনাকে স্মরণ করে আজ ওনার গাইডেন্সেই সবকিছু করে থাকেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নাকি ওনার সঙ্গে পরামর্শ করা হয় এবং ওনার কোনো প্রেজেন্স এখনো নাকি ওখানে লক্ষ্য করা যায়। তো তারই যে সমস্ত ব্যবহৃত জিনিসপত্র ওগুলো তার ব্যবহৃত বাংকারে রাখা ছিল। আর ওই বাংকারের ভেতরে রিক একলাই গিয়েছিল, বাবার ভেতরে ঢোকেনি। ও ঢুকে সমস্তটা দেখে এসছে। চত্বরটাকে বেশ অনেকক্ষণ ঘুরে ফিরে দেখেছে ওরা। আমি ওই সিঁড়ির মাঝখানটায় দাঁড়িয়ে ভাবছি বাবা এতক্ষণ ধরে ওরা উপরে রয়েছে, কি করছে কি করছে। এরপর তো মানিকেও ওখান থেকে দেখতে পাচ্ছিলাম, আমি কাছাকাছি ছিলাম বলে, যে অসুস্থ বোধ করছে মনে হচ্ছিল। আসলে এটা অনেকটা উপরে। তারপর ওদের নামতে দেখে আমার একটু যা হয় বরফ নিয়ে উচ্ছ্বাস, সেসব হলো, ছবি তোলা হলো। তারপর নিচে নেমে বিভিন্ন কাউন্টার ছিল ওখানে যেখানে সোভেনিয়ার রাখা ছিল, নেমে এসে আবার মানিককে আরেকবার একটু অক্সিজেন দেওয়া হলো। এই অক্সিজেনটা দিয়ে নিলে হচ্ছিল কি একটু ব্যাপারটা স্মুথ হচ্ছিল। আর বেশিক্ষণ দাঁড়ালাম না, প্রচন্ড ঠান্ডা ছিল ওখানে, ভীষণ ঠান্ডা। আর আমাদের একটা জিনিস ভুল হয়েছিল, আমরা ওইখানে মুখে কোনো চুইংগাম বা কিছু দিইনি। তোমরা যখন বেড়াতে যাবে এই হাই অল্টিটিউডে একটু লজেন্স ক্যারি করো, ওটা খুব সুবিধা হয়। আর ওই চিকলেট চিবোতে চিবোতে বেশ কিছুটা রাস্তা গেলাম, আর পাশে পেয়ে গেলাম ওই যে মেঘের আড়াল থেকে দূরে উঁকি মারছে, ইয়েস ওইটা হলো পুপু লেক। এটা অবশ্য অনেকে আকৃতির জন্য এলিফ্যান্ট লেকও বলে থাকে। উচ্ছ্বাসটা দেখো আমার, কেন বলো তো? এতক্ষণ থাম্বি ভিউ পয়েন্ট বা নাথাং ভ্যালিতে কিচ্ছু না দেখতে পেয়ে মনটা খুব খারাপ হয়েছিল। এখানে এসে কুয়াশার চাদর রয়েছে, কিন্তু তারপরেও লেকটাকে চোখে দেখতে পেয়েছি। অল্পতেই খুশি যাকে বলে। আমরা তিনজনেই গাড়ি থেকে নামলাম, নেমে লেকের সামনে একটু হাঁটাহাঁটি করতে করতে ছবি তোলাও হলো।
বাবা ছেলে তখন সিকলেট শেষ হয়নি, ব্যাস কোপু প্লেক দেখা শেষ। এবার আমরা ওখানকার এই যে গলফ কোর্সটার সামনে দিয়ে গেলাম, আর ড্রাইভার যে আমাদের জানালেন এই ডান দিকে যে পর্বতটা দেখা যাচ্ছে ওর ওপাশটাই নাকি চায়না বর্ডার, মানে এখান থেকেই নাথুলা যাওয়ার রাস্তা ধরতে হয়। কিন্তু এরকম একটা ওয়েদার দেখে আমরা আর আবদার জানাইনি যে এবারের ট্রিপে নাথুলা যাব বলে, কারণ বুঝতেই পারলাম এই দিনটা ওয়েদারের দিক থেকে একেবারে আমাদের সাড়ে সর্বনাশ করে দিয়েছে। তো নাথুলা গিয়েও সেরকম কিছুই দেখতে পেতাম না, তাই আর নাথুলা যাওয়ার আশা ত্যাগ করলাম। এবার যে রাস্তাটা ধরলাম এইটা মোটামুটি বলা চলে গ্যাংটকের উত্তর অংশে যায়। এই যে গাড়িগুলো দেখছো বাঁদিকে ঢুকে যাচ্ছে, এই গাড়িগুলো সব যাচ্ছে নিউ বাবা মন্দিরের উদ্দেশ্যে। আমরা ওখানে নামলাম ঠিকই, কিন্তু নিউ বাবা মন্দিরে গেলাম না। এর আগে তো আমরা দুবার ছাঙ্গু নিউ বাবা মন্দির দেখে গেছি, তাই আর ওই রাস্তায় না গিয়ে ডান দিকে দেখলাম একটা নতুন স্পট, দেবাদিদেব মহাদেবের একটা বড় মূর্তি দেখলাম এবং আমরা ঠিক করলাম সেটার কাছেই যাব। কারণ 14-15 বছর আগে যখন শেষবার গিয়েছিলাম গ্যাংটকে তখন এই মূর্তি দেখতে পাইনি। ড্রাইভার জি জানলেন এটা মাত্র কয়েক বছর হলো তৈরি হয়েছে। এই রাস্তাটাও বেশ সুন্দর, পাশ দিয়ে ঝর্ণা নদী এগুলো বয়ে যাচ্ছে, আর ওই এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে একটু খাড়াই পথে মহাদেবের মূর্তির সামনে পৌঁছে চলেছে। এখানে দেখলাম অনেক মানুষজন এসেছেন, এটা নতুন টুরিস্ট স্পট, তাই লোকজনের আনাগোনাও বেশ ভালোই হচ্ছে। ওপর থেকে মানিকে হাত নাড়াবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা আমাদের গাড়িটা ওপর থেকে লোকেট করতে পারলেও গাড়ির থেকে আর কি এতটা ওপরে কোনো মানুষকে আইডেন্টিফাই করাটা অতটাও সহজ নয় যতটা তখন আমি ভাবছিলাম। ঠান্ডা কিন্তু মোটামুটি এখানেও ছিল, মানে এখানে যদি ঠান্ডা না পেতাম তাহলে মনে হতো ব্যাগেতে এই সোয়েটার জ্যাকেট এগুলো নিয়ে আসাটাই বৃথা। তাতে আবার এই জ্যাকেটটা আমি রংলি মার্কেট থেকে আগের দিন কিনেছি, জাস্ট ফর নাথিং হয়ে যেত। কিন্তু এবার এই জায়গা থেকে এগিয়ে যেখানে যাব সেটা তো তোমাদের সবার খুঁজছে না, আমিও তো এর আগে দুবার এসেছি, সেটা হলো ছাঙ্গুলের। কিন্তু এই রাস্তাটা এগোতে গিয়ে বৃষ্টির ছাটের সঙ্গে সঙ্গে চোখে পড়েছিল আরেকটা লেক, কিন্তু আমাদের ড্রাইভার জি জানালেন এটা কোনো সাধারণ লেক নয়, এটা কৃত্রিম জলাশয়, মানে বর্ষার জল ধরে রেখে তৈরি হয়েছে। এটা ছাঙ্গুর সঙ্গে নামটা মিলিয়ে হাঙ্গু লেক উনি যা জানালেন। তো হাঙ্গু লেককে রাস্তার ধারে ফেলে আমরা এসে পৌঁছলাম ছাঙ্গু লেকের কাছে। এখানেও কিন্তু নো বরফ, কারণ এবছর এতটাই গরম পড়েছে, বরফ আর মে মাসের শেষের দিকে অবশিষ্ট বলতে কিছুই ছিল না। তাছাড়া ছাঙ্গুতে এসে একটু বৃষ্টি পেলাম, অন্যান্য কোনো স্পটে নেমে এরকম ভাবে বৃষ্টি পাইনি, ছাঙ্গুতে মোটামুটি একটা ঝিরিঝিরি বৃষ্টি পেলাম। তার মধ্যেও সুন্দর সুন্দর পোশাক পরে কারা দাঁড়িয়ে আছে, কারা বুঝতে পেরেছো তো? চমড়ি গাই, অপূর্ব এদের সাজ পোশাক, মানে পাহাড়ি মানুষগুলো যেমন রঙিন তাদের পোষ্যগুলো ততোধিক রঙিন। কিন্তু এই বৃষ্টির মধ্যে তাদের পিঠে চাপার ইচ্ছাটাই চলে গেছে। ওদের টাটা বলে এগিয়ে চললাম। সামনেই দেখলাম যে এখন ছাঙ্গুতে রোপওয়ে হয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন মনে পড়ছে না, না রোপওয়ে তো ছিল না। এই জায়গাটা থেকে যারা রোপওয়েতে ওঠে তাদের যেতে হয়। একটুখানি ড্রাইভার দিকে বললাম স্লো করতে গাড়িটা, এই জায়গাটার ছবিটা তোমাদের জন্য আনলাম। এবার আমরা ওই রাস্তা ধরে নামতে শুরু করলাম গ্যাংটকের দিকে। পথে আবারও সুন্দর একটা ঝর্ণার দেখা মিলল, কিন্তু অনেকটা দূর থেকে।
আর এবার যে রাস্তাটা দিয়ে আমরা নামছি ছাংগু থেকে গ্যাংটকের পথে, সেটাও কিন্তু বেশ জিগজ্যাগ রুট। হ্যাঁ মানে থাম্বি থেকে দেখা সেই জিগজ্যাগ রুট নয়, কিন্তু এই রাস্তাটাও বেশ জিগজ্যাগ ছিল। ওই দুধের সাথে ঘোলে মেটা নয়, ঘোলেও নয়, টেট্রা প্যাকে যে ছাঁচ বা লস্যি পাওয়া যায় না, ওই টেস্ট আর কি। কিন্তু আজকে ভাবছি এই ভিডিওটা আর বাড়াবো না। গ্যাংটকে এসে কোথায় থাকলাম, কিরকম অ্যাম্বিয়েন্স, পরের দিন ফিরলাম কিভাবে, সেই সব নিয়ে আরো একটা ভিডিও করব। কারণ অলরেডি ভিডিওটা 20 মিনিট হয়েই গেছে। এই ভিডিওটা তো শেষ করব। আমার সঙ্গে পাহাড়ি ভ্রমণ কেমন লাগছে তোমাদের, প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরো নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেশন পাবো। এই যে দেখো, আমরা কিন্তু গ্যাংটকে ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের হোটেলে ঢুকে পড়বো। আজকে আর হোমস্টে নয়, আজকে কিন্তু হোটেল। কোন হোটেল জানাবো পরের ব্লগে। তাহলে আজকের মতো টাটা।